দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ঋজু গতির সমীকরণগুলো প্রতিষ্ঠা করা। ঋজু গতি মানে সরলরেখা। ঋজু কথার অর্থ সরলরেখার গতি, ঠিক আছে? ঋজু গতি মানে যেটা সরলরেখা বরাবর একই লাইন বরাবর গতিশীল হবে, যেসবগুলো সেটা হচ্ছে ঋজু গতি। তো সেই ঋজু গতির সমীকরণগুলো তোমরা অলরেডি ক্লাস 9-এ অনেকগুলো পড়েছো, যেমন এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সমীকরণগুলো আমরা ম্যাথামেটিক্যালি প্রতিষ্ঠা করব, গাণিতিকভাবে প্রতিষ্ঠা করব, ঠিক আছে? তো প্রথম যেটা আসে এস ইজ ইকুয়াল টু ভিটি, সেখানকার ক্ষেত্রে দেখো কোনো কণা ভি সমবেগে টি সময় ধরে যদি চলে, তার সরণ যদি এস হয়, তাহলে ওদের মধ্যে সম্পর্ক কী হবে সেটা প্রতিষ্ঠা করতে হবে। ভি সমবেগে টি সময় ধরে যদি এস দূরত্ব যায়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কী হবে, অর্থাৎ ভি সময় ধরে টি সমবেগে যদি সে এস দূরত্ব হয়, সরণ যত কতটা হবে সেটাই আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো দেখো, ভি সমবেগ কথার অর্থ কী? বেগ কত, সমবেগ মানে বেগের মানটা পরিবর্তন হবে না। তো বেগ কতার অর্থ কি? 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে বেগ। এখানে বেগের মান কত? ভি। তাহলে কি বলবো? 1 সেকেন্ডে বস্তু কণাটা ভি দূরত্ব যায়, তাই না? তাহলে 1 সেকেন্ডে বস্তু কণাটি ভি দূরত্ব যায়, তাহলে টি সেকেন্ডে বস্তু কণাটি কতটা পথ যাবে? আমি টি সেকেন্ড সময় বলেছি, সময়টা 3 সেকেন্ড, তাহলে টি সেকেন্ড সময়ে বস্তু কণাটি কতটা পথ যাবে? যত সময় বাড়বে তত অতিক্রান্ত দূরত্বও বাড়বে। এখানে সরল সম্পর্ক, তার মানে কি ভি ইন্টু টি এই দূরত্ব পথ যাবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ টি সেকেন্ডে কতটা হওয়া উচিত? কতটা দূরত্ব অতিক্রম করবে? ভিটি। তাহলে সরণ কতটা আমরা ধরে নিয়েছি সেটা এস, এস সমান কতটা হওয়া উচিত? ভিটি। এস ইজ ইকাল টু ভিটি। বারবার বলছি, এটা কিন্তু সমবেগের ক্ষেত্রে, সমবেগে ভি সমবেগে গেলে, ভি সমবেগে গেলে তবেই হবে সম্পর্কটা এস ইজ ইকাল টু ভিটি। ওকে। সমবেগের ক্ষেত্রে যদি সমবেগ না হয়, ত্বরণ থাকে, ত্বরণ কিংবা মন্দন থাকে, তখন কিন্তু এই সমীকরণ মানবে না। এরপরে চলে এসো অন্য সমীকরণগুলো। যে সমীকরণ আছে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণের প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে দেখো, ইউ প্রাথমিক বেগ থেকে, মানে প্রথম অবস্থা, প্রাথমিক বেগ মানে স্টার্টিং পয়েন্টের বেগ, প্রথম অবস্থার সময় গণনার শুরুর বেগ। তো ইউ প্রাথমিক বেগ থেকে টি সময় ধরে এ ত্বরণ সহ কোনো একটা বস্তু করা গেল, তার অন্তিম বেগ ভি হলো। ইউ প্রাথমিক বেগ থেকে এ ত্বরণ সহ টি সময় ধরে চলার পরে তার অন্তিম বেগ ভি হলো। এই তিনটে জিনিসের মধ্যে সমীকরণ প্রতিষ্ঠা করব, ঠিক আছে? এবার আমরা এখানে দেখো, টি সময়ে বেগের পরিবর্তন কত? আমরা বলতে পারি টি টি সময়ে বেগের পরিবর্তন কত না, ভি মাইনাস ইউ, তাই না? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, লাস্ট অবস্থায় যা হয়েছে মাইনাস প্রথম অবস্থায় যেটা ছিল সেটা বেগের পরিবর্তন টি সময়ে। তাহলে এক সময়ে বা 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এবার 1 সেকেন্ডে বেগের পরিবর্তন যেটা হয়, একক সময়ে যে বেগের পরিবর্তন হয় তার না, সেটা কত না, একক সময়ে যে বেগের পরিবর্তন হয় তাকে আমরা কিন্তু বলি ত্বরণ। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার এখান থেকে তুমি দেখো, কোনাকুনি একটু গুণ করে দেই, তাহলে এখানে হবে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এখান থেকে ইউটাকে ওই সাইডে নিয়ে যাও, দেখো ইউ প্লাস এ টি ইজ ইকুয়াল টু ভি, একটু সাইড চেঞ্জ করে লিখে দেই, অতএব যেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই দেখো, অন্তিম বেগ, প্রাথমিক বেগ আর ত্বরণের মধ্যে সম্পর্ক ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে। এবার যদি এটা ত্বরণ না হয়ে মন্দন নিয়ে চলতো, তখন কিন্তু ফর্মুলাটা হয়ে যেত কি হলো, মন্দনের ক্ষেত্রে হয়ে যেত শুধু এটা মাইনাস হয়ে যেত। মন্দনের ক্ষেত্রে এই ফর্মুলাটা হয়ে যেত, এই এর জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। ত্বরণ হলে প্লাস এটি আর মন্দন হলে মাইনাস এটি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সমত্বরণে এখান থেকে শুরু হয়েছে ত্বরণ সহ চললে, এখানে সমবেগ ছিল এই জায়গা পর্যন্ত, এরপরে সব সমত্বরণ। সমত্বরণে সব ক্ষেত্রেই সমত্বরণটা থাকবে, এর আগ পর্যন্ত সবগুলো কিন্তু সমবেগে। এরপরে আছে তাহলে সরণ কতটা হবে, সেই সরণটা নির্ণয় করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ফর্মুলা, সেই এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার বা প্লাস হাফ এটি স্কোয়ার, যদি আমরা ত্বরণ সহ করি, ঠিক আছে?
সেক্ষেত্রে ইউ প্রাথমিক বেগ থেকে এ ত্বরণ সহ টি সময় ধরে চললে তার সরণ যদি এস হয় তাহলে এস এর রাশিমালা কেমন হবে? তাহলে অ্যাকচুয়ালি দেখো, ইউ এখানে একটা প্রাথমিক বেগ ছিল এই পয়েন্টে, সেখান থেকে টি সময় ধরে এ ত্বরণ সহ চলে কতটা না ওর এস সরণ হলো, এই যে সরণটা হলো সেটা যদি এস হয় তাহলে বলছে এস এর রাশিমালা নির্ণয় করতে হবে। এবার মজার বিষয় দেখো, ত্বরণ সহ যদি চলে তাহলে তো ওর বেগ ইউ থাকবে না, ওর বেগ পরিবর্তন হবে। বেগ যদি একই রকম হতো তাহলে তো এস ইজ ইকুয়াল টু ভিটি অনুযায়ী এস হামেশাই বার করতে পারতাম, কিন্তু এখানে ত্বরণ সহ চলতে মানে বেগ অনবরত পরিবর্তনশীল। ঠিক আছে, তো বেগ অনবরত পরিবর্তনশীল, ওর অন্তিম বেগ যদি ভি হয়, এখন তুমি এস ইজ ইকুয়াল টু ভিটি করতে পারবে না, কারণ এখানে কিন্তু বেগ একরকম না, বেগ অনবরত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ক্ষেত্রে সরাসরি একাধিক মান থাকে কোনো রাশি, সেক্ষেত্রে আমরা গড় নির্ণয় করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের গড় বেগ কত হবে? গড় বেগ অ্যাকচুয়ালি আমাদের দুটোর মান আছে, দুটোর মান বাই দুইও করতে পারি, বা না ঠিক আছে আমরা দুটোর মানের যোগফল বাই দুই করে দিতে পারি। দেখো তাহলে গড় বেগ কত হবে, যে ক্ষেত্রে পরিবর্তনশীল বেগ থাকবে তাহলে সেক্ষেত্রে গড় বেগ নেব। তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই টু, দুটোর যোগফল বাই দুই গড় বার করতে গেলে। ঠিক আছে, তো এই গড় বেগ, তাহলে যে কোনো আমরা বেগ যেহেতু ওখানে পাচ্ছি না তাই আমরা গড় বেগ নিয়ে নিলাম। তাহলে গড় বেগ যদি আমরা পাই তাহলে এক্ষেত্রে আমরা সরণ নির্ণয় করতে পারি। তাহলে সরণ এস ইজ ইকুয়াল টু কত হবে সেক্ষেত্রে? সরণ এস ইজ ইকুয়াল টু গড় বেগ ইন্টু সময়, পরিবর্তনশীল বেগ দিলে গড় বেগ নিলাম ইন্টু সময়, গড় বেগ ইন্টু সময় মানগুলো বসিয়ে দিলাম। দেখো এটা ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময়টি। ঠিক আছে, এইবার আমরা ভি এর মানটা না, আগের সমীকরণে যে ভি এর মান এসেছিল সেই মানটা একটু বসিয়ে দেয়। হবে এখানে ইউ, আর ভি এর জায়গায় হবে কত? ইউ প্লাস এটি। দেখো আগের সমীকরণে ভি এর জায়গায় এসেছিল ইউ প্লাস এটি বাই টু, আর এখানে একটা টি আছে। দেখো আগের সমীকরণে ভি তাই ছিল না, ইউ প্লাস এটি, সেই ইউ প্লাস এটিটা বসিয়ে দিয়েছি যেহেতু ত্বরণ সহ চলছে। এবার আমরা দেখি বিষয়টা কি হয়। তাহলে এটা হবে টু ইউ প্লাস এটি, আর এই যে টিটা আছে এদের দুইজনের সঙ্গে গুণ করে দিলাম, এখানে টি আর এখানে টি স্কোয়ার, এখানে বাই দুই, তার মানে এখানে হবে টু ইউ টি বাই টু প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, দুই দিয়ে ভাগ হয়ে গেল, এই দুইটা দুইজনের থেকে ভাগ করে দিলাম। তো এবার কি হবে, তাহলে ফর্মুলাটা দেখো, সরণ মানে এস, তাহলে ফর্মুলাটা কি হলো? ফর্মুলাটা হলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে সরণের রাশিমালা যখন ইউ প্রাথমিক বেগ থেকে এ ত্বরণ সহ তোমার টি সময় ধরে কোনো একটা বস্তুকণা চলবে, তাহলে তার সরণের রাশিমালা হবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আর মন্দন সহ চললে এটা মাইনাস হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। দেখো এই যে ফর্মুলাগুলো আসছে একের পর এক, এগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে ভীষণভাবে কাজে লাগবে। এর পরেরটা দেখা যাক। দেখো এর পরে যেটা আছে সেটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তো যে রাশিগুলো আছে তাদের পরিচয় দিয়ে দেয়। ইউ প্রাথমিক বেগ থেকে কোনো একটা বস্তুকণা এ ত্বরণ সহ যদি এস সরণ হয়, এ ত্বরণ সহ চলার ফলে তার যদি এস সরণ হয় এবং তার অন্তিম বেগ যদি ভি হয়, এ ত্বরণ সহ এস দূরত্ব যাওয়ার পরে তার অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আমাদের যে সূত্রে তার রাশি গুলো সব করে দিলাম, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে আমি জানি এদের মধ্যে একটা সম্পর্ক অলরেডি আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দেখো টি যদি সময় হয়, টি এর পরিচয়টা এখানে দেয়া নেই, তাহলে সেটা যদি আমরা লিখে নেই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এবার কি করব, এই ফর্মুলাটা আমরা স্কোয়ার করে দেবো, দুই সাইডে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তো স্কোয়ার করে দিলে এ সাইডে হলো তো ভি স্কোয়ার, আর এ সাইডে দেখো ইউ স্কোয়ার প্লাস টু এ টি ইউ, ইউটা বাদ গিয়েছে, টু এ টি ইউ প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এরকমই হওয়া উচিত। ঠিক আছে, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার, এখান থেকে সবই তো ঠিক আছে, এটা ভি স্কোয়ার থাকলো, এটা ইউ স্কোয়ার থাকলো। এখান থেকে আমি কি করব, যদি আমি এরকম কিছু কমন নেই, টু এটা কমন নেই, যদি টু এটা কমন নিলে এখানে কি থাকবে, একটা ইউ আর টি থেকে যাবে, তাহলে ইউটি
প্লাস তো থাকলো, দেখো এখানে 2 নেই, তার মানে হাফ চলে আসবে। যেহেতু 2 নেই, আমি কমন নিয়েছি 2 জোর করে, তার মানে হাফ চলে আসবে। তাহলে হাফ স্কোয়ার, সরি এটা কমন নিচ্ছি, তাহলে স্কোয়ার হবে না, এ কমন নিচ্ছি, তাহলে একটা এ হবে ইন্টু টি স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা? এখান থেকে 2a কমন নিচ্ছি মানে ইউটি থাকবে, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে এটা হাফ চলে আসবে, আর স্কোয়ার থেকে এ কমন নিচ্ছি মানে এ ইন্টু টি স্কোয়ার থাকবে। দেখো এইটা আমাদের অলরেডি একটা ফর্মুলায় চলে এসছে। কি সেটা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ টি স্কোয়ার মানে এস, তাহলে সেইটা বসিয়ে দিলাম। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মন্দন হলে মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এবার ফর্মুলাগুলোর যেমন এখন পর্যন্ত যে কটা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করে অঙ্ক দিতে পারে, বিভিন্ন রকম অঙ্ক, বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে তোমাকে 4টে বা 3টে রাশি সম্পর্কিত যেসব ফর্মুলাগুলো আছে তার যে কোনো দুটো জিনিস বলে দিয়ে, এই ধরো 4টে রাশি আছে, 3টে রাশি বলে দিয়ে আর একটা তোমাকে বার করতে দিতে পারে, বা এমন কোনো জায়গা আছে যেখানে যে 3টে জিনিসের নাম তোমার মান বলে দিয়েছে, আর একটা জিনিস তোমাকে দরকার। যেমন এইখানে আছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as, ধরো ভি ইউ আর এ দিয়ে দিল, এস বার করতে হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন দেখো সরণ ক্ষেত্রে, সরণ দেয়া বা সরণ যদি বার করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি 3টে ফর্মুলা চলে আসছে। এই একটা চলে এসছে, তারপর এর আগে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার চলে এসছে, তারপরে আরেকটা এস ইজ ইকুয়াল টু ভিটি চলে এসছে। এখন বলো সরণ যদি তোমাকে বার করতে দেয় কখন কোনটাকে ইউজ করব? দেখো সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি হবে, কোনো অপশান নেই। কিন্তু সমত্বরণের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করে এস বার করব, না ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করে এস বার করব, বা ঠিক আছে, বা উল্টোটাও যে এস দেয়া আছে অন্য কোনো রাশি বার করতে হবে, তাহলে কোনটাকে ইউজ করব? বিষয় হচ্ছে ধরো এস বার করতে হবে, তোমাকে কোন কোন জিনিস দিয়ে দিয়েছে দেখে নাও। যদি ভি ইউ আর এ দিয়ে দেয়, অন্তিম বেগ প্রাথমিক বেগ, আর যদি ত্বরণ দিয়ে দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে, সেখানে সময় নেই। আর যদি তোমাকে সময় দিয়ে দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। অন্তিম বেগ দিয়ে দিলে এই ফর্মুলা ইউজ করতে হবে, সময় দিয়ে দিলে এই ফর্মুলা ইউজ করতে হবে। অঙ্ক করার সময় খেয়াল রাখবে, ঠিক আছে? সময় দিয়ে দিলে এই ফর্মুলা ইউজ করতে হবে, অন্তিম বেগ দিয়ে দিলে এই ফর্মুলা ইউজ করতে হবে। বা এরকম যে সরণ দেয়া আছে, তোমাকে বার করতে দিয়েছে, সরণ দেয়া আছে, তোমাকে বার করতে দিয়েছে ধরো তোমার অন্তিম বেগ, তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে, কারণ এখানে অন্তিম বেগ নেই। ওকে, আবার তোমাকে এরকম আছে যে তোমাকে সময় বার করতে হবে, সরণ দেয়া আছে, তাহলে কিন্তু তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এবার তুমি বলতে পারো যে এই ফর্মুলা ইউজ ছাড়া কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তবে আরেকটা ফর্মুলা তখন কিন্তু তোমাকে ইউজ করতে হবে, একটা ফর্মুলা দিয়ে হবে না। যে এটার জায়গায় আমার ধরো এইটা বার করার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যে সরণ বার করার জন্য এই ফর্মুলা অন্তিম বেগ দেওয়া আছে, তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কিন্তু না, আমি মনে করলাম না, আমি এটা দিয়ে না করে এটা দিয়ে করতে পারবো না, হ্যাঁ করতে পারবো। তখন কি হবে? তোমাকে ধরো সরণ বার করতে হবে, অন্তিম বেগ দেওয়া আছে, কিন্তু তোমার কাছে সময় দেয়া নেই। তখন তোমাকে কি করতে হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে তোমাকে এই সময়টা বার করে নিতে হবে, অন্তিম বেগ দেওয়া আছে, দিয়ে তারপর এখানে বসাতে হবে, যেটা একটু টাফ ব্যাপার। দুটো ফর্মুলা ইউজ করতে হবে, ওই জন্য তুমি খেয়াল রাখবে এই জিনিসপত্রগুলো। এরপরে একটা ফর্মুলা আছে যেটা একটু ওয়ার্ড টাইপ, ঠিক আছে? আসছি সেটা। দেখো, ইউ প্রাথমিক বেগ থেকে এ ত্বরণ সমত্বরণে চললে টি-তম সেকেন্ডের সরণ এসটি যদি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক। টি-তম সেকেন্ডের সরণ এসটি যদি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক। তো তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা কিভাবে করতে পারি? দেখো বিষয়টা এই তম সেকেন্ড বলতে একটু আমাদের খেয়াল করতে হবে। সাধারণত এইরকম দেখো, এত সময় পর্যন্ত যে জিনিসটা বললাম, যারা কোনো একটা বস্তু কণা 10 মিনিট ধরে 10 সেকেন্ড ধরে চলেছে, তার মানে যে সরণগুলো আমরা এত সময় করেছি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, টোটাল যে সরণ গিয়েছে টোটাল একদম 10 সেকেন্ডে, সেটা এতক্ষণ পর্যন্ত সরণগুলো যা এসগুলো ইউজ করেছি সব ওই টোটাল 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যে সরণ সেটা। এখন যে সরণ এসটি বলা হচ্ছে, এটা ধরো বললো 10তম সেকেন্ডের বেগ, ওটা আগে ছিল 10 সেকেন্ডের বেগ, আর এখন যদি বলে 10তম সেকেন্ডের বেগ, 10তম সেকেন্ডের বেগ মানে জাস্ট 10 নম্বর যে সেকেন্ড, সেই সেকেন্ডে ও কতটা পথ গেল সেটা।
কিরকম না 9 সেকেন্ড পর্যন্ত যে সময়টা গেছে, যে পথটা গেছে ওই পথটা না, 9 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে যে পথ গেছে। তার মানে এই তম সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত পথ গেল, বুঝে গেল? নয়তম যদি বলে 10তম সেকেন্ড মানে 9 সেকেন্ডের পরের সেকেন্ডেও কতটা পথ গেল। 10তম সেকেন্ড মানে কিন্তু এরকম নয় যে 10 সেকেন্ডের মোট, 10তম মানে লাস্ট যে 9 সেকেন্ডের পরে 1 সেকেন্ডে, সেই সেকেন্ডেও কতটা পথ গেল। ঠিক আছে, যদি এরকম বলে যে 7তম সেকেন্ড মানে 6 সেকেন্ডের পরের 1 সেকেন্ডেও কতটা পথ গেল, কিন্তু বলে যদি 7 সেকেন্ডে, 7 সেকেন্ড মানে টোটাল 7 সেকেন্ড, 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত যে মোট যে পথটা গেল। ঠিক আছে, এবার আমি যদি উদাহরণ হিসেবে এমনি বলি যে ধরো টিতম সেকেন্ডে ও কতটা ধরো কোনো একটা বস্তু কণা আছে, সে 0 থেকে শুরু করে 0 1 সেকেন্ডে এই পথ গেল, 2 সেকেন্ডে এরকম, 3 সেকেন্ডে এরকম এরকম পথ যাচ্ছে, যেতে 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 ওর দেখা গেল যে n-1তম সেকেন্ডে ও এত দূর আছে, n-1তম সেকেন্ডে, n-তম সেকেন্ডে ও এতটা পথ গেছে, n-1তম সেকেন্ডে। ঠিক আছে, তারপরে দেখা গেল ও এই পর্যন্ত পথ গেছে, সেটা কতটা, n-তম সেকেন্ডে, n-তম সেকেন্ডের পথ এটা। ঠিক আছে, তাহলে সরি এটা তম না, মোট n-1 সেকেন্ডে মোট এখান থেকে শুরু করে ও এতটা পথ গেল। ঠিক আছে, n সেকেন্ডে মোট পথ গিয়েছে কত দূর, এত দূর পর্যন্ত, মানে n-1 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে ও এতটা পথ গিয়েছে। তার মানে এই পথটাকে বলা হবে n-তম সেকেন্ডের সরণ, অর্থাৎ Sn। এটাকে যদি আমি টি দিয়ে লিখি তাহলে t-1 হবে, আমি টি দিয়ে করেছি মানে টি দিয়েই করি, n দিয়েও করা যায়। ঠিক আছে, তাহলে এটা টি, তাহলে এটা হবে Sn, st সরি। তাহলে টিতম সেকেন্ডে কি হলো না, t-1তম সেকেন্ডের পরে 1 সেকেন্ডেও যে পথটা গেল সেটাই হচ্ছে তার টিতম সেকেন্ডের সরণ। ঠিক আছে, t-1তম সেকেন্ডের পরের 1 সেকেন্ডেও যে পথ গিয়েছে সেটাই হচ্ছে আমাদের টিতম সেকেন্ডের সরণ। ঠিক আছে, বোঝা গেল? এবার টি সেকেন্ডের মোট সরণ কতটা হবে, এইটা কতটা সেটা মোট সরণ মানে s=ut + ½ ঠিক একই রকমভাবে t-1 সেকেন্ডের মোট সরণ কত হবে, সময়ের জায়গায় জাস্ট t-1টা বসে যাবে, তাই না? আগে সময়টা টি ছিল বলে সময়ের জায়গায় টি বসেছিল, আর এখন সময় কতটা না t-1, তার মানে সময়ের জায়গায় এটা t-1 বসে যাবে, মানে এটা u×t-1 প্লাস হাফ a×t-1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, হাফ a×t-1 এর হোল স্কোয়ার, বা এটাকে আমরা যদি একটু ভেঙেও ফেলতে পারি, এটা ut-u প্লাস হাফ a, এটা t² - 2t + 1। ঠিক আছে, এখানে এটা করে নিলাম, দেখো ভেঙে নিলাম, ut-u হচ্ছে, তারপর হাফ a² হাফ a×2t, দেখো এখানে 2 কাটতে পারতাম, কাটিনি কেন, আমার একটু ক্যালকুলেশনের পরে সুবিধা হবে, তারপর প্লাস হাফ a। ঠিক আছে, এবার আমার বিষয় দেখো, তাহলে টিতম সেকেন্ডেও যে সরণ হলো s_t, সেটা কতটা হবে বলো তো, সেটা হচ্ছে টি সেকেন্ডের মোট সরণ মাইনাস t-1 সেকেন্ডের মোট সরণ, তাই না? টি সেকেন্ডের মোট সরণ মাইনাস t-1 সেকেন্ডের মোট সরণ, টি সেকেন্ডের মোট সরণ মাইনাস t-1 সেকেন্ডের মোট সরণ, টি সেকেন্ডের মোট সরণ কত, এইটা s, আর t-1 সেকেন্ডের মোট সরণ এইটা বার করেছি, দুটো মান বসিয়ে দেই। এক্ষেত্রে দেখো ব্র্যাকেটটা তুলে দিয়েছি, ফলে মান দুটো বসিয়ে ব্র্যাকেটটা সব ut + ½ a², তারপর এখানের এই মানটা পুরো বসিয়ে দিয়েছি, তারপর ব্র্যাকেটটা তুলে দিয়েছি, দিলে কি হবে, সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। এবার চিহ্নগুলো যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো ut কেটে যাচ্ছে, ½ a² কেটে যাচ্ছে। ঠিক আছে, থাকলো যে সেটা হচ্ছে একটা ইউ, আর একটা হচ্ছে সেই a/2 × 2t ছিল মাইনাস হাফ a, মানে a/2। ঠিক আছে, এখান থেকে তাহলে st = যেটা হলো ইউ, আর এখান থেকে দেখো a/2 কমন যাচ্ছে, এই a/2 কমন নেওয়ার জন্য আমরা কিন্তু এই জায়গায় ওই 2 আর
a/2 উপর নিচে 2 কাটেনি, এখানে হবে 2t - 1। এই হচ্ছে তৃতীয় সেকেন্ডের তোমার এর রাশিমালা। তম সেকেন্ডের যে স্মরণ হবে সেই স্মরণের রাশিমালা, এটা কিন্তু ওর সঙ্গে খাটবে না, তম সেকেন্ডের স্মরণের রাশিমালা এটা, ঠিক আছে। 1 সেকেন্ডে ধরো 20তম সেকেন্ড যদি বলে তাহলে 19 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে, টিতম সেকেন্ড মানে t - 1তম সেকেন্ডের পরের সেকেন্ডটা, ঠিক আছে। যদি মূলধন নিয়ে চলে এখানে মাইনাস হবে। এবার ফর্মুলাটা অনেক সময় n-তম সেকেন্ড বলে আমি যেটা বলছিলাম, তখন কিন্তু ফর্মুলাটা এরকমভাবে আমরা অনেক সময় লিখবো, n-তম সেকেন্ড মানে s(n) = u প্লাস মাইনাস a/2 2n-1, মানটা হয়ে যাবে 2n, ঠিক আছে। এটা কিন্তু সেই সেকেন্ডের, যদি তুমি 11 সেকেন্ডের কথা বলো তাহলে তখন কত হবে, s11ও লিখতে পারো বা জাস্ট s এটা সাফিক্সে আছে, তাহলে s11, এই 11-এর কোনো ভ্যালু নেই, এটা জাস্ট সাফিক্স, এই এনটার ভ্যালু। তো ইউ প্লাস মাইনাস কত হবে, a/2 2 × 11, n-এর মান 11 - 1, ঠিক আছে। এই হচ্ছে তখন আমাদের এটা হয়ে যাবে, n-এর মান 11 জাস্ট বসে যাবে যদি 11তম সেকেন্ডের ক্ষেত্রে বলো, ঠিক আছে। এই ফর্মুলাটা মোটামুটি একটু অন্য টাইপের, একটু বোঝার আছে, ঠিক আছে। এইভাবে আসলো, তাহলে তম সেকেন্ডের ক্ষেত্রে দেখো এই স্মরণটা আর ওই স্মরণ কিন্তু আলাদা, বারবার বলছি, এটা মোট স্মরণ আর এটা কোনো একটা সেকেন্ডের স্মরণ, তম সেকেন্ডের স্মরণ এটা। এবার তুমি এই যে রাশিটাকে যদি তুমি মাত্রাগতভাবে একে ব্যাখ্যা করতে চাও, মাত্রাগতভাবে আমরা দেখেছিলাম যে ওই সমীকরণ কটা, আগের সমীকরণগুলো সব কটা আমি মাত্রা করার সময় দিয়েছিলাম যে প্রমাণ করো, আমি দু একটা করেছিলাম বা তোমাদেরও করতে দিয়েছিলাম, যে মাত্রাগতভাবে সমীকরণগুলো ঠিক আছে সেটা দেখাও বা প্রমাণ করো সমীকরণগুলো সঠিক। এই সমীকরণটা মাত্রাভাবে ঠিক করতে যাও, দেখবি একটা প্রবলেমে পড়ে যাবে তুমি, কারণ এই সাইডে দেখো ইউ, এখানেও দেখো টি এর মান টান বসিয়ে দিয়ে দেখো এখানেও তোমার এটাও ইউ হবে, মানে বেগ, এই সাইডটা বেগ আর এই সাইডটা প্রিয় স্মরণ, এসটি মানে তো স্মরণ, তাহলে এক সাইডে বেগের মাত্রা এক সাইডে স্মরণের মাত্রা হবে, যেটা একটা সমস্যার বিষয় প্রথমত। তো সেক্ষেত্রে আমি বলবো এই যে স্মরণটা আছে এটা 1 সেকেন্ডের স্মরণ, তাই না এসটি, আর 1 সেকেন্ডের স্মরণ মানে কি বেগ, অ্যাকচুয়ালি সেটা ওই n-তম সেকেন্ডের বেগকে প্রকাশ করছে, গড় বেগ, 1তম সেকেন্ডের গড় বেগকে প্রকাশ করছে। তার মানে কি এই Sn এর মাত্রা অ্যাকচুয়ালি বেগের মাত্রার সঙ্গে একই হওয়া উচিত, তখন দেখো এবার এই সাইডেও বেগের মাত্রা, এই সাইডেও বেগের মাত্রা, স্মরণ হতে পারে কিন্তু সেটা 1 সেকেন্ডের স্মরণ বলে আমাদের মনে আছে যে ছোট m স্মল m ইউজ করছিলাম, একক দৈর্ঘ্যের ভর, তার মাত্রা কি ছিল m/l, ঠিক একই রকম এটা 1 সেকেন্ডের স্মরণ, তার মানে তার মাত্রা কি হবে, ওখানে যেমন একক দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য ভাগ হয়ে যাচ্ছিল, এখানে একক সময়ের জন্য কি হবে, সময় ভাগ হয়ে যাবে, তার মানে সেটা s/t হওয়া উচিত, মানে বেগের বেগের মাত্রার সঙ্গে ওর মাত্রা একই হওয়া উচিত, ঠিক আছে। ওই জন্য মাত্রাগতভাবে এটা প্রমাণ করতে গিয়ে একটু সমস্যা হবে, মাত্রাগতভাবে প্রমাণ করা যাবে না। আচ্ছা এই পর্যন্তই। এর পরে যেটা আছে সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার লেখচিত্রগুলো আঁকা শেখা, এখানে প্রচুর লেখচিত্র আছে এবং যে লেখচিত্র উপর বেস করে আরও ভালো ভালো জিনিসপত্র আছে। এই চ্যাপ্টার মেন ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে লেখচিত্র করা, ওটা অবশ্যই কালকে মঙ্গলবার আছে, কাল তোমাদের টাইম আছে, কালকে দিয়ে দেবো। আর এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে প্রচুর অঙ্ক করতে হয়, অনেক অঙ্ক করতে হয়, প্রতিটাই যে কটার সূত্রগুলো দিলাম প্রচুর ইউজ হয় অঙ্কের মধ্যে, শুধু যে এই চ্যাপ্টার বলে তাই নয়, এর পরেও অনেক চ্যাপ্টার আছে যেখানে বিশেষ করে নিউটনের গতিসূত্র বা ওই জাতীয় চ্যাপ্টারগুলো আছে, কিংবা এর পরের দিকে আমরা আবর্ত গতি, কৌণিক গতির ক্ষেত্রে দেখব, সেক্ষেত্রেও কৌণিক বেগের ক্ষেত্রেও ঠিক সেম একদম একই রকম ফর্মুলাগুলো ইউজ হয়, ফলে এই ফর্মুলাগুলো সব মুখস্থ করে ফেলো এবং এই ফর্মুলাগুলো থেকে অঙ্ক করতে হবে, ঠিক আছে, সেইভাবে প্রস্তুতি নিয়ে ফেলো। ওকে।